আসসালামু আলাইকুম বন্ধুরা, গত দুইটি পার্টে আমরা টেরিফায়ার 1 এবং টেরিফায়ার 2 এর এক্সপ্লেনেশন করেছিলাম। আর আজকে আমরা সেই মুভিটারই 3 নম্বর পার্ট অর্থাৎ টেরিফায়ার 3 এর এক্সপ্লেনেশন করতে চলেছি। আর আগের দুইটি পার্ট যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলেই দেখে আসতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরু হয় ক্রিসমাসের আগের দিন রাতে। আমরা একটি বাড়িতে একজন দম্পতিকে দেখতে পাই যারা খুব আরাম করে ঘুমিয়েছিল। ঠিক তখনই তাদের মেয়ে সেখানে এসে তার মাকে জাগিয়ে বলে উপরে ছাদ থেকে কারোর হাঁটার শব্দ ভেসে আসছে। তার মা তাকে ঘুমানোর জন্য ঘরে নিয়ে যায় এবং বলে বাবা হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী হতে পারে। তখন মেয়েটি তার মাকে বলে মা সান্তা ক্লজও তো হতে পারে তাই না, কারণ আজকে তো ক্রিসমাস। মাও বলে হ্যাঁ বাবা এটাও হতে পারে। এরপর মেয়েটি বলে তাহলে সান্তা ক্লজের জন্য দুধ আর কুকিজ রেখে দিও। মা সম্মতি জানিয়ে তাকে ঘুমাতে বলে চলে যায়। এরপর কিচেনে গিয়ে দুধ আর কুকিজ রেখে দেয়। কিন্তু সে যখন ঘুমানোর জন্য তার রুমে ফিরে আসছিল তখন সে লক্ষ্য করে বাড়ির দরজা খোলা রয়েছে। সেভাবে হয়তো তার স্বামী দরজা বন্ধ করতে ভুলে গেছে। বিষয়টি সে খুব বেশি গুরুত্ব না দিয়ে দরজা লক করে ঘরে ফিরে আসে। ঘুমানোর আগে সে তার স্বামীকে বলে তোমার মেয়ে সান্তা ক্লজের জন্য দুধ আর কুকিজ রেখে দিয়েছে, সকালে ও ঘুম থেকে ওঠার আগেই তুমি সান্তা সেজে সেগুলো খেয়ে নিও। তার স্বামী বলে ঠিক আছে। এরপর দুজন আবার ঘুমিয়ে পড়ে। এদিকে তাদের মেয়েটি তখনও জেগেছিল কারণ তার ঘুম আসছিল না। এই কারণে সে আবারও বাড়ির ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। তৃতীয়বার সে যখন বাড়ির ভেতরে কারোর হাঁটার শব্দ শুনতে শুরু করে তখন সে নিচে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে সে দেখে সান্তা দাঁড়িয়ে আছে। সান্তাকে দেখেই সে দৌড়ে তার ভাইয়ের ঘরে গিয়ে বলে ভাই ওঠো, আমাদের বাড়িতে সান্তা এসেছে, চলো তুমি ওকে দেখবে না। কিন্তু তার ভাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার ভাই না ওঠায় সে একাই নিচে গিয়ে সান্তাকে দেখতে শুরু করে। সে এক নজরে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই তার আচরণ খুবই অদ্ভুত লাগতে শুরু করে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং দ্রুত দরজার পেছনে এসে লুকিয়ে পড়ে। সেখান থেকে সে সান্তাকে দেখতে থাকে। সান্তা তার ব্যাগ থেকে একটি কুড়াল বের করে। আমরা দেখি তার হাতে রক্তও লেগে আছে। এখানেই আমরা বুঝতে পারি সে কোনো সান্তা নয়, বরং সান্তার বেশে লুকিয়ে থাকা উদম্য খুনি ক্লাউন, যে নরক থেকে আসা একটা সাইকো জোকার। এই জোকারের নাম আর্ট দি ক্লাউন, যাকে আমরা গত দুইটি পার্টে আর্ট কিংবা ক্লাউন বলে সম্বোধন করেছি। তাকে শেষ করা খুবই কঠিন। সে মানুষকে এত ভয়ঙ্কর ভাবে হত্যা করে যে তা দেখলে গা শিউরে উঠবে। ছোট্ট মেয়েটিও ভীষণ ভয় পেয়ে যায়। এরপর আর্ট সোজা ওই মেয়েটির ভাইয়ের ঘরে চলে আসে। ঘুমন্ত ছেলেটির উপর সে কুঠার দিয়ে আঘাত করে। তারপর একের পর এক আঘাত করতেই থাকে। তার মাথা, হাত পা শরীর থেকে আলাদা করে দেয়। সে তাকে এতটাই নির্মম ভাবে হত্যা করে যে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই সব শব্দ শুনে মেয়েটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর আর্ট সোজা মেয়েটির বাবা মার ঘরে চলে যায়। সে মেয়েটির বাবার মুখে কুঠার দিয়ে আঘাত করতে থাকে। সেই ভয়ঙ্কর শব্দে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি নিজের হাতে রক্ত দেখে চমকে ওঠে। তার পাশে শুয়ে থাকা তার স্বামীর এরকম ভয়াবহ লাশের অবস্থা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু আর্ট দি ক্লাউন থামার পাত্র নয়। তার হিংস্রতা আরো বাড়তে থাকে। সে তখনও তাকে আঘাত করছিল। এটা দেখে তার স্ত্রী চিৎকার করতে করতে দৌড়ে তার বাচ্চাদের ঘরে যায়। সেখানে গিয়ে নিজের ছেলের এমন ছিন্ন ভিন্ন লাশ দেখে সে আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর সে তার প্রাণ বাঁচানোর জন্য নিচে দৌড়ে চলে আসে। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই পেছন থেকে আর্ট এসে পিঠে কুঠার ছুঁড়ে মারে এবং নির্মমভাবে তাকেও হত্যা করে। এমন নির্মম হত্যাকাণ্ড চালানোর পর আর্ট সেই দুধ এবং কুকিজ খেতে শুরু করে যা তার জন্যই রাখা হয়েছিল। এমনকি রক্তে ভরা প্লেটও পরিষ্কার করে ফেলে। এরপর সে আলমারি খুলে দেখে সেখানে মেয়েটি লুকিয়ে আছে। তাকে দেখা মাত্রই আর্ট দি ক্লাউনের হিংস্রতা আবারও জেগে ওঠে। এরপর কাহিনী 5 বছর পেছনে চলে যায়। সেখানে দেখা যায় আর্ট ঠিক একইভাবে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সেই জায়গায় একজন পুলিশ অফিসার এসে পৌঁছায়। সেখানে সে একটি চিরসেন্দ লাশ দেখতে পায়। পুলিশ সঙ্গে সঙ্গে ফোন করে তার পুরো টিমকে ডেকে পাঠায়। এরপর সে নিজেই তদন্ত করে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ মাথাবিহীন আর্ট আবারও জীবিত হয়ে দাঁড়িয়ে যায় এবং পেছন থেকে পুলিশ অফিসারকে ধরে ফেলে। যদিও অফিসার
অফিসার গুলি চালায়, কিন্তু তার উপর তার কোনো প্রভাব পড়ে না। অফিসারকে হত্যা করার পর আর্ট একটি ট্রেনে উঠে যায়। সেখানে একজন মহিলা ছিল। আর্ট তাকে ভয় দেখাতে শুরু করে। সে পুলিশ অফিসারের কাটা মাথাটি নিজের মাথার জায়গায় ধরে রেখেছিল, যা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। তাকে দেখে মহিলাটি প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর আমরা মানসিক হাসপাতালের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে একজন গার্ড হঠাৎ একজন নার্সের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে যখন সেখানে গিয়ে দেখে, তখন সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। আসলে সেখানে থাকা একজন মানসিক রোগী, যার নাম ভিকি। সে আর্টের মাথা জন্ম দিয়েছে, কারণ সে গর্ভবতী ছিল। আর এই একই দৃশ্য আমরা দ্বিতীয় পার্টের শেষ দৃশ্যে দেখেছিলাম। সেই মাথাটি ওই নার্সকে হত্যা করে এবং অদ্ভুতভাবে তার লাশটাকে খেতে শুরু করে। ঠিক একইভাবে আর্ট এই রোগীর সঙ্গে ভয়ঙ্কর কাজ করেছিল। সেই কারণেই হয়তো রোগীটি সংক্রমিত হয়ে গিয়েছিল। তার মুখের অবস্থাও ভীষণ ভয়াবহ হয়ে গিয়েছিল এবং সে নিজের শরীরের অংশ নিজেই খেতে শুরু করেছিল। এখান থেকেই আমরা বুঝতে পারি সেও এখন আর্টের মতন সবাইকে নির্মমভাবে হত্যা করে এবং কাউকেই ছেড়ে দেয় না। এক কথায় বলতে গেলে সে এখন আর্টেরই সঙ্গী হয়ে গিয়েছিল, কারণ সে দেয়ালে একটি হার্টের চিহ্ন এঁকে সেটার ভেতরে আর্ট প্লাস ভিকি লিখে রেখেছিল। এরপর গার্ড দেখতে পাই আর্টের মাথাবিহীন দেহটি সেখানে এসে পৌঁছায়, কিন্তু সে কিছু করার আগেই ভিকি গার্ডের উপর আক্রমণ করে। এরপর দুজন মিলে নিজেদের হিংস্রতা দেখাতে শুরু করে। ভিকি গার্ডের মুখে হাত ঢুকিয়ে তার চোখ উপড়ে ফেলে আর তার মুখ ছিঁড়ে ফেলে। এরপর ভিকি যে মাথাটি জন্ম দিয়েছিল সেটি আর্ট নিজের দেহে লাগিয়ে নেয়। তারপর ভিকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা দুইজন এরপর ট্রেনে উঠে অন্য কোথাও চলে যায়। তারা একটি ফাঁকা পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে। সেখানে ভিকি আয়নায় নিজেকে দেখে আয়নাটাকে আঘাত করে ভেঙে ফেলে। এরপর সে ভাঙা কাচের টুকরো নিয়ে বাথটাবে বসে নিজের হাত কেটে ফেলে। তার রক্তে পুরো বাথটাব ধীরে ধীরে ভরে যায়। এরপর আর্টও নিজের সামনে থাকা একটি চেয়ারে গিয়ে বসে। এরপর তারা দুইজন টানা 5 বছর একই অবস্থায় বসে থাকে। এরপর কাহিনী আবারও 5 বছর বর্তমানে চলে আসে। এখানে আমরা সিয়ানা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে গত 5 বছর ধরে একটি মানসিক হাসপাতালে ছিল, কারণ 5 বছর আগে আর্ট তার সামনেই ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই ঘটনায় সিয়ানার সমস্ত বন্ধুদেরকে হত্যা করা হয়েছিল। আর শেষ পর্যন্ত যে আর্টের মাথা কেটে তাকে হত্যা করেছিল সে আর অন্য কেউ নয়, বরং সিয়ানা। আর এইটা আমরা দ্বিতীয় পাঠেই দেখেছিলাম। কিন্তু এই ঘটনার পরই সিয়ানা ভীষণ মানসিক আঘাত পেয়েছিল। সে গভীর ট্রমায় চলে গিয়েছিল, তবে এখন সে সুস্থ হয়ে উঠেছে। তাই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তার মামা তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। সেখানে সে তার আন্টি এবং কাজিনদের সঙ্গে দেখা করে, যাদের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একে অপরের সঙ্গে দেখা করে সবাই ভীষণ খুশি হয়। অন্যদিকে সেই পরিত্যক্ত বাড়িতে দুইজন কর্মী আসে। তাদের কাজ ছিল এই পুরনো বাড়িটি ভেঙে ফেলা। তবে তার আগে তারা এই বাড়িটি পরিদর্শন করতে এসেছিল। তারা বাড়ির ভেতরে গিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে ভিকি আর আর্টের দেহ দুইটি মৃত্যুর মতন পড়েছিল। তাদের শরীর জুড়ে মাকড়সার জাল লেগেছিল। অবাক করার বিষয় ছিল, গত 5 বছর কেটে গেলেও তাদের দেহর কোনো একটুও ক্ষতি হয়নি। কিন্তু এই দুজন কর্মী কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু এই কর্মী দুজন কিছু বুঝে ওঠার আগেই তারা দুইজন আবারও জীবিত হয়ে ওঠে এবং এই দুইজন কর্মীকে ধরে ফেলে। তারপর আগের মতোই তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। এদিকে সিয়ানা তার জিনিসপত্র বের করার সময় তার ডায়েরিটি তার কাজিনের হাতে পড়ে। সে সেটি পড়তে শুরু করে, কিন্তু তখনই সিয়ানা সেখানে এসে তার হাত থেকে ডায়েরিটি সঙ্গে সঙ্গে নিয়ে নেয় এবং তাকে বলে আজকের পর আর কখনোই এই ডায়েরিটি পড়বে না। এরপর সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ সিয়ানা তার মৃত বন্ধুদেরকে দেখতে পায়, যাকে আর্ট হত্যা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সিয়ানা ছাড়া আর কেউ তাকে দেখতে পাচ্ছিল না। এর অর্থ ছিল সিয়ানা এখনো সেই ভয়াবহ দুর্ঘটনা আর মানসিক অবস্থা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। আজও সে ওই অদ্ভুত কল্পনার বিস্ময়ে ভুগছে। তারপর আমরা সিয়ানার ভাইকে হোস্টেলে দেখতে পাই। সেখানে সে এমন মানুষদের সাক্ষাৎকার নিত যারা নিজেদের চোখের সামনে অপরাধ কিংবা নৃশংস দৃশ্য ঘটতে দেখেছে। এসব বিষয় নিয়ে সে অনুষ্ঠান তৈরি করত। সিয়ানা তার ভাইকে দেখে তার পেছনে পড়ে যায়। সে বলে, আমি তোমার সাক্ষাৎকার নিতে চাই।
তুমি আমার শোতে এসো। কারণ সে জানতো সিয়ানা এবং তার ভাইয়ের মুখোমুখি আর্ট দি ক্লাউনের সঙ্গে হয়েছিল। এক কথায় বলতে গেলে সে ছিল আর্টের অনেক বড় ভক্ত, তাই সে আর্টের সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে চায়। এই কথা শুনে সিয়ানার ভাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আমি ভেবে তোমাকে জানাবো। ঠিক তখনই তার কাছে সিয়ানার ফোন আসে। সিয়ানা তাকে বলে, তোমার কথা খুব মনে পড়ছে, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি বাড়িতে চলে আসো। অন্যদিকে আর্ট আর ভিকি এখনো সেই পরিত্যক্ত বাড়িতেই ছিল। সেখানে আর্ট নতুন একটি নির্যাতনের প্রস্তুতি নিচ্ছিল। পরের বার কাউকে কিভাবে নির্মমভাবে এবং কষ্ট দিয়ে মারা যায় সেটাই পরিকল্পনা করছিল। যেমন সবাই জানে, আর্টও জানতো প্রচন্ড ঠান্ডায় শরীরে আঘাত লাগলে কেমন অনুভব হয়। তাই তার নতুন নির্যাতনের পরিকল্পনা ছিল এই বিষয়কে কেন্দ্র করে। প্রথমে সে একটি ইঁদুরের ওপর পরীক্ষা চালায়। সে প্রথমে ইঁদুরটিকে বরফে জমিয়ে ফেলে, তারপর সেটিকে মাটিতে ছুঁড়ে মেরে এমন ভাবে ভেঙে ফেলে যে যেন কোনো খেলনা ভেঙে ফেলছে। এখন সে এই একই কৌশল কোনো একটা মানুষের উপর প্রয়োগ করতে চাচ্ছিল। এই জন্য আর্ট খুবই খুশি হয়ে যায়। এরপর সে নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। আর্ট একটি বারে চলে আসে। সেখানেই একজন লোক স্যান্টার পোশাক পরে বসেছিল। শুরুর দিকে আর্ট খুবই স্বাভাবিক এবং শান্তভাবে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলে, কিন্তু ধীরে ধীরে সে নিজের অদ্ভুত কৌশল দেখিয়ে তাদেরকে বিরক্ত করতে শুরু করে। অতিরিক্ত বিরক্ত করায় তারা আর্টকে মারতে এগিয়ে আসে। তখন সে সঙ্গে সঙ্গে নিজের কাছে থাকা বন্দুক বের করে এবং সবার উপরে গুলি চালাতে শুরু করে, শুধু একজনকে বাদ দিয়ে, ওই স্যান্টার পোশাক পরা লোকটাকে, কারণ সেই হবে এবার তার নতুন শিকার। এরপর সে তাকে সঙ্গে সঙ্গে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। তারপর তার শরীরে বরফ দিয়ে তাকে জমাতে শুরু করে। শেষে একটি হাতুড় বের করে তাকে নির্যাতন করতে শুরু করে। এভাবেই অত্যন্ত নির্মমভাবে তাকে সে হত্যা করে। এদিকে সিয়ানা তার ভাইয়ের লেখা একটি পুরনো চিঠি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, কখনো কখনো ডেমনরা আমাদের পৃথিবীতে প্রবেশ করে। তারা নরক থেকে আসে, তবে তারা সহজে এখানে আসতে পারে না। তারা এমন এক মৃত মানুষের সাহায্যে আমাদের পৃথিবীতে প্রবেশ করে যার মৃত্যু সম্প্রতি হয়েছে এবং যে জীবিত থাকা অবস্থায় খুবই খারাপ মানুষ ছিল। যদি ডেমন সত্যিই থেকে থাকে তাহলে আমাদেরও মোকাবেলা করার শক্তি আছে। আর তারা হলো ফেরেশতা বা অ্যাঞ্জেল। তারা খুব সহজেই ডেমনকে ধ্বংস করতে পারে। চিঠিতে আরো লেখা ছিল, সেই অ্যাঞ্জেলদের একজন তুমি নিজেই সিয়ানা, তাই তো তুমি আর্ট দি ক্লাউনকে হত্যা করতে পেরেছিলে। আর যদি কোনোদিন সে ফিরে আসে তাহলে একমাত্র তুমিই তাকে হত্যা করতে পারবে। এরপর আমরা সিয়ানা ও তার কাজিনকে একটা শপিং মলে দেখতে পাই। সেখানে সিয়ানার কানে হঠাৎ মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসতে থাকে। এদিকে হোস্টেলে সিয়ানার এক বন্ধু তার আরেক বন্ধুকে বলছিল, এবার আমি যেভাবেই হোক তার সাক্ষাৎকার নেবই, কারণ আমি আর্ট সম্পর্কে জানতে চাই। আমি সেই ভয়টা অনুভব করতে চাই। সে যদি মানুষকে হত্যা করে তখন কিভাবে করে, সেই সময় কেমন লাগে, এত ভয়ঙ্কর ডেমন যখন তোমার সামনে থাকবে তখন সে কিভাবে হাসে। আর্ট আগে থেকেই হোস্টেলের ভেতরে লুকিয়েছিল। সে আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনছিল। তারপর সে মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা যা চাচ্ছে সেটা ওকে দিয়ে দিতে হবে। এদিকে সিয়ানাও টিভিতে খবর দেখছিল। সেখানে ওই মলে হওয়া বিস্ফোরণের ঘটনা দেখানো হচ্ছিল। সবাই ধারণা করছিল এটা হয়তো কোনো সন্ত্রাসীদের হামলা, কিন্তু সিয়ানা খুব ভালো করেই বুঝতে পেরেছিল এটা কোনো সন্ত্রাসীর হামলা নয়, এটা ছিল সেই আর্ট দি ক্লাউনের কাজ। এটা বুঝতে পেরেই সে ভয় পেয়ে যায়। তার ভাইয়ের জন্য তার চিন্তা হতে থাকে। সে সঙ্গে সঙ্গে তাকে ফোন করে সবকিছু জানায় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি ফিরে আসতে বলে। তাই তার ভাই যখন তাকে জাদুর তলোয়ারটি সম্পর্কে তাকে জানাতে চায় তখন সিয়ানা বলে, হ্যাঁ ওই তলোয়ারটা আমার কাছেই আছে, তুমি শুধু যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসো। এরপর সিয়ানা এবং তার মামা তার ভাইকে নেওয়ার জন্য হোস্টেলে যায়। সেই সময় বাথরুমে সিয়ানার ভাইয়ের বন্ধু এবং তার সেই মেয়ে বন্ধু একসঙ্গে ছিল। ঠিক তখনই সেখানে আর্ট খুব শান্তভাবে এসে উপস্থিত হয়। সে নিজের ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে আক্রমণ করে। প্রথমে সে ছেলেটির উপর আক্রমণ করে, এরপর মেয়েটির মাথায় আঘাত করে তাকে মরণাপন্ন করে ফেলে। কিন্তু এখনো আর্ট থামে না। সে তাকে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণ না তার মুখের আকৃতি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
অদ্ভুত বিষয় ছিল যে মেয়েটি তখনও জীবিত ছিল। শেষ মুহূর্তে আর্ট তার দিকে তাকিয়ে হাসতে থাকে এবং বলে, আমি এইভাবে হাসি, দেখো আমি তোমার ইচ্ছা পূরণ করে দিয়েছি, এখন তো আমি একেবারেই তোমার কাছে আছি, এবার আমাকে অনুভব করো। এই কথা বলার পর শেষ পর্যন্ত সে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে নিজের চশমাটি খুলে সেই মেয়েটির লাশের উপর পরিয়ে দেয়। অন্যদিকে পাশে পড়ে থাকা ছেলেটি যন্ত্রণায় ছটফট করছিল। তাকে দেখে আর্টের ভেতরে শয়তান যেন আরো জেগে ওঠে। সে নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছেলেটির শরীর মাঝখান থেকে দুই ভাগ করে ফেলে এবং তাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। এদিকে সিয়ানার এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। সে জেগে ওঠে। সে দেখে তখন রাত 2টা বাজে। তার মামা ও আন্টি এখনো জেগে আছে, কারণ সে তাদের কথাবার্তার শব্দ শুনতে পাচ্ছিল। সিয়ানা নিচে গিয়ে দেখার জন্য এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ভয়ে জমে যায়। সে দেখে ওরা তার মামা ও আন্টি নয়, বরং ভিক্টোরিয়া তাদের কণ্ঠ নকল করে কথা বলছিল। অন্যদিকে আর্ট তার মামাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। তার মাথা কেটে ফেলেছে, দেহটি দেয়ালে পেরেক দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আর্ট একটি হাতুড়ি দিয়ে সিয়ানার ওপর আক্রমণ করতে এগিয়ে আসে। সিয়ানাও তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু জাদুর তলোয়ার ছাড়া সে আর্টের সঙ্গে পেরে উঠছিল না। তাই সে তলোয়ারটি নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই আর্ট পেছন থেকে এসে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে সিয়ানা দেখে সে একটি চেয়ারের সঙ্গে বাঁধা, তার সঙ্গে তার কাজিনকেও বেঁধে রাখা হয়েছে। তাদের সামনে টেবিলের ওপর কাগজে জড়ানো একটা জিনিস রাখা হয়েছে। ঠিক তখনই ভিকি তার আন্টির কাছে গিয়ে তার মুখের টেপ খুলে দেয়। তার আন্টি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়, ওদের সঙ্গে তোমরা কি করেছো? তখন ভিকি আর্টকে ইশারা করে সে ওই মোড়ানো জিনিসটির কাগজ সরাতে বলে। সেখানে দেখা যায় সেটি একটি খাঁচা, আর সেই খাঁচার ভেতরেই রাখা ছিল একটি কাটা মাথা। ইঁদুরগুলো সেই কাটা মাথাটি টুকরো টুকরো করে খেয়ে ফেলেছিল। এতটাই খেয়ে ফেলেছিল যে প্রায় কোনো অংশই অবশিষ্ট ছিল না। দেখতে একেবারেই খুলির মতন মনে হচ্ছিল, তাই বোঝাই যাচ্ছিল না সেটা কার মাথা। তখন আন্টি কাঁদতে কাঁদতে বলে, না এটা মিথ্যা, আমি তোমাদের কথা বিশ্বাস করি না, এটা আমার মেয়ের মাথা হতে পারে না, এটা কখনোই সম্ভব না। এরপর তার আন্টির উপর নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। জোর করে তার মুখের ভেতরে একটি বড় পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেই পাইপ দিয়ে তার মুখের ভেতরে ইঁদুর ঢুকিয়ে দেওয়া হয়। এরপর ভিকি তার গলা কেটে সেই ইঁদুরগুলো বের করে আনে। এভাবেই সিয়ানার চোখের সামনে তার আন্টির যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। এরপর ভিকি সিয়ানার মাথায় একটা কাটার মুকুট পরিয়ে দেয়। তারপর তাকে বলতে থাকে, হ্যাঁ এটা কি সত্যিই তোমার কাজিনের মাথা না? তারপর সে সিয়ানার কাজিনকে সেখানে নিয়ে আসে। তারপর আর্ট সেই কাটা মাথাটির চোখে একটি চশমা পরিয়ে দেয়। এতে স্পষ্ট হয়ে যায় যে সেটি আর অন্য কারোর মাথা নয়, বরং সিয়ানার ভাইয়ের মাথা। এটা জানতে পেরে সিয়ানা পুরোপুরি ভেঙে পড়ে। সে পাগলের মতন চিৎকার করতে শুরু করে। তখন ভিকি তাকে চুপ করিয়ে দিয়ে বলে, এখানে কোনো ঈশ্বর নেই। এরপর সে সিয়ানার গলা চেপে ধরতে শুরু করে। সে এটা করে সিয়ানার ঈশ্বরের প্রতি বিশ্বাস ভেঙে দিতে চাচ্ছিল, যাতে তাকে নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু সিয়ানা এতটাই দুঃসাহসী ছিল যে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস একটুও ভাঙেনি, আর সে সাহসও হারায়নি। ভিকি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করার পরেও তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি। ঠিক তখনই সিয়ানার কাজিনের মাথায় একটি বুদ্ধি আসে। সে বলতে থাকে, আচ্ছা তোমরা দুজন তো ডেমন তাই না, তাহলে প্লিজ আমার একটা ইচ্ছা পূরণ করো, তারপর তোমরা খুশি মনে আমাকে মেরে ফেলো। মরার আগে আমি শুধু আমার একটা গিফট খুলে দেখতে চাই। তারপর তারা দুইজন তার কথা মেনে নেয়। এরপর দেখা যায় সেটা সেই গিফট বক্স, যার ভেতরে সিয়ানার জাদু তলোয়ারটি লুকিয়ে রাখা ছিল। কারণ তার কাজিন খুব ভালো করেই জানতো এই ডেমনদের এই তলোয়ার দিয়ে ছাড়া মারা যাবে না। তারপর সে বলে এই গিফট বক্সটা সিয়ানা খুলবে। তাই গিফট বক্সটি সিয়ানার হাতে দেওয়া হয়, কিন্তু সে গিফটটি খোলার আগে সিয়ানা তার হাতের 4টি আঙুল কেটে দেয়। তবুও সে প্রচন্ড যন্ত্রণার মধ্যে গিফট বক্সটি খুলতে সক্ষম হয়। অবাক করার বিষয়, তার হাত নিজের থেকেই ঠিক হয়ে যায়, কারণ তার হাতে এখন সেই জাদুর তলোয়ারটি ছিল। এবার পালা ছিল সিয়ানার। সে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে আর্টের গলা চিরে দেয়। তারপর তলোয়ারটি ভিক্টোরিয়ার দিকে ছুঁড়ে মারে, যা তার বুকের ভেতরে গেঁথে যায়। তারপর সে তলোয়ারটি টেনে বের করে, আবার ভিক্টোরিয়ার মুখে আঘাত করে। তলোয়ারটি তার মুখ ভেদ করে বেরিয়ে যায়।
যায়। শেষে ভিকির মাথা তার দেহ থেকে আলাদা করে দেয় এবং সেখানেই ভিকির সবকিছু সমাপ্তি ঘটে। ঠিক তখনই আর্ট আবারও ধারালো অস্ত্র নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তবে এবার সিয়ানার হাতে সেই জাদুর তলোয়ারটি ছিল, তাই সে আর্টের সঙ্গে সমানভাবে লড়াই করতে থাকে। আর্টের প্রতিটি আঘাত সে প্রতিহত করছিল। এরপর তাদের মধ্যে একটা ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ে সিয়ানা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। সে আর্টের পেটে তলোয়ারটি ঢুকিয়ে তাকে দেওয়ালের সঙ্গে গেঁথে দেয়। ঠিক তখনই ভিক্টোরিয়ার রক্ত অ্যাসিডের মতন গলে যেতে শুরু করে, যার কারণে সেখানকার মাটি গলে গিয়ে একটা নরকের পোর্টাল খুলে যায় এবং সেখানে সিয়ানার কাজিনও দাঁড়িয়েছিল। হঠাৎ সে সেটাতে পড়ে যেতে গেলে সে প্রাচীর ধরে রাখে এবং তার এই কষ্ট দেখে সিয়ানা আর্টকে ছেড়ে তাকে বাঁচাতে যায়। সে তলোয়ারটি ধরে তাকে উপরে আসতে বলে, কিন্তু সিয়ানার হাত এখানে পিছলে যায় এবং তার কাজিন তলোয়ারটি সহ নরকে পড়ে যায়। আর এটি দেখে সিয়ানা খুবই কষ্ট পায়, কিন্তু সে নিজেকে প্রতিজ্ঞা করে যে আমি নরকে যেয়ে হলেও আমার কাজিন এবং তলোয়ারকে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু তারপর সে দেখে যে আর্ট সেখানে নেই আর জানালার কাচও ভাঙা ছিল, যার মানে হলো সে সেখান থেকে পালিয়ে গেছে, যেটা খুবই খারাপ খবর। এরপরে আমরা একটি মেয়েকে বাসের ভেতরে দেখতে পাই, যে কিনা 9 সার্প অফ হেলের বইটি পড়ছিল এবং তারপর আর্টও এসে সেই বাসে বসে এবং মেয়েটিকে ভয় দেখাতে শুরু করে। অর্থাৎ রক্তপাতের সিরিজ আবারও শুরু হতে চলেছে এবং আর্টকে থামাতে হলে সিয়ানাকে নরকে যেতে হবে, আর যেখান থেকে তাকে ওই জাদুকরি তলোয়ারটি নিয়ে আসতে হবে। এবং এই ভয়ঙ্কর সমাপ্তির সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই মুভিটার যদি পরবর্তীতে অন্য কোনো পার্টও বের হয়, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।